আরিয়ানকে থাপ্পড়টা আমি খুব জোরেই মেরেছি, যার ফলে 5 আঙুলের দাগ ওর ফর্সা গালে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি ভয়ে গুটিসুটি মেরে এই কোণে দাঁড়িয়ে আছি। আসলে আমি চাইনি ওকে থাপ্পড় মারতে। হঠাৎ কি যে হয়ে গেল নিজেকে ধরে রাখতে পারলাম না। কোনো রকম ভয়কে জয় করে অমতা অমতা করে বললাম, মানে ভুল হয়ে গেছে, সরি, আমি জেনে শুনে তোমাকে থাপ্পড় মারিনি, আমাকে মাফ করে দাও প্লিজ। এই কথাটা মা বাবাকে বলো না। এই বলে হাত জোর করে দাঁড়িয়ে আছি। আরিয়ান তখনও আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমিও হাত জোর করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আরিয়ান আমার দিকে তেড়ে আসে, হাত তুলে চড় মারার জন্য। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিই, কিন্তু আরিয়ান হাত তুলেই রুখে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল। চোখ খুলে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমার চোখের কোণে জল। রাগী সুরে আরিয়ান বলে, আমাদের খানদানে বউদের মারার প্রচলন নেই, তা না হলে বুঝিয়ে দিতাম আমাকে থাপ্পড় মারার ফল কি। তবে তুমি কাজটা ভালো করনি। তুমি আমাকে আঘাত করনি, বরং তুমি আমার মান সম্মান, এমনকি আমার ইগোতে আঘাত করেছ। তুমি আমাকে কি ক্ষমা করবে? বরং আমি তোমাকে ক্ষমা করব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমার অধিকার আছে সম্পূর্ণভাবে তোমার উপর। আমি তোমাকে জোর করে নয়, ভালোবেসে কাছে টানতে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে অপমান করছো। এভাবে সংসার হয় না। আমি কিছু বলবো না তোমাকে, ডিসাইড করো তুমি নিজেই, তুমি কি করবে, তোমার কি মন চায়। আমি এখন অফিসে যাব, রাতে এসে উত্তরটা যেন পাই। এই বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে রেডি হয়ে অফিসে চলে গেল। নাস্তা পর্যন্ত করেনি। আমার উপর রাগ করে আরিয়ান যাওয়া পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আরিয়ান যা বলল শুধু শুনে গেলাম, কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যিই আজ আমি অন্যায় করে ফেলেছি। আমার উচিত হয়নি ওকে থাপ্পড় মারা। আজ ওর জায়গায় অন্য কেউ হলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আরিয়ান সেটা করেনি। আর আমাকে কি ডিসাইড করতে বলে গেল কিছুই বুঝতে পারছি না। রাতে আসলে কি উত্তর দেব জানি না। সকালে আমিও নাস্তা করলাম না। সারা দিন শুধু সকালের ঘটনা ভেবে কাটিয়ে দিলাম। দুপুরে খেতে বসেও চিন্তার কারণে ঠিকমতো খেতে পারলাম না। খাবারে পানি ঢেলে চলে আসি। রাত 8টার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। প্রতিদিন আসলে আমার সাথে নিজে থেকেই কথা বলে, কিন্তু আজ কোনো কথা বলছে না। অন্যায় যখন নিজে করেছি, তাই বাধ্য হয়ে কথা বললাম। আমি বললাম, রাত হয়েছে, খাবে না? আরিয়ান বলে, খিদে নেই আমার। আমি বললাম, সকালে তো নাস্তা না খেয়ে চলে গেছো, অফিসে খেয়েছিলে? আরিয়ান বলে, মন চায়নি, আর খিদেও ছিল না, তাই খাইনি। আমি বললাম, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আমি খাবার গরম করছি, চলো খাবে। আরিয়ান বলে, আমার খিদে নেই বললাম তো, সকালে কিছু বলে গিয়েছিলাম মনে আছে? আমি বললাম, মনে আছে, তবে কি ডিসাইড করতে বলেছে সেটা জানি না। আরিয়ান বলে, আমি বলেছি তোমার কি ইচ্ছে, তুমি কি চাও, এভাবে তো জীবন চলে না। আমি বললাম, মানে বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলো ভালো হয়। আরিয়ান বলে, তুমি আমাকে স্বামী হিসেবে নামে রেখেছ, কোনো কিছুতেই আমি নেই, তাহলে এই নামের স্বামী হয়ে লাভ কি? তোমাকে কাছে পাবো না, তোমাকে ছুতে পারবো না, তোমার সাথে মন খুলে দুটো মনের কথা বলতে পারবো না। যদিও তোমাকে ভালোবেসে কিছু করতে যাই, তাহলে তুমি আমাকে চড় মারবে। দেখো, আজ পর্যন্ত আমার মা বাবা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু তুমি আজ সকালে যা করেছো, এটা আমি ভুলতে পারছি না। এভাবে জীবন চলে না। আমি কি বলতে চাইছো বুঝতে পারছো? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর মুখের দিকে। ওর কথা শুনতে শুনতে আমার চোখের কোণে জল এসে জমা হয়েছে, গলা ভারী হয়ে আসছে। আমি কান্না জড়িত সুরে বললাম, জানি আমি অন্যায় করেছি, তার জন্য সকালে ক্ষমা চেয়েছি, এখন আবারও চাইছি, প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন এমন করব না। আরিয়ান বলে, 3 মাস ধরে ক্ষমা চেয়েও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি, তার বদলে পেয়েছি অপমান, অবহেলা আর শেষমেশ থাপ্পড়। এখন তুমি বলো, আমি তোমাকে কি করে ক্ষমা করি? তোমার বিচারে কি বলে? আমি চুপ করে আছি, কারণ ওর প্রশ্নের কোনো উত্তরই নেই আমার কাছে। আরিয়ান বলে, ভাবো, যত সময় লাগে নিয়ে নাও, তবে আমার সঠিক উত্তর চাই। রাত অনেক হয়েছে, আমাকে ঘুমাতে হবে, কারণ কাল অফিসে মিটিং আছে। আমি বললাম, খেয়ে ঘুমোলে ভালো হতো না? না খেলে যে শরীর খারাপ করবে। আরিয়ান বলে, তুমি বলেছিলে না একতলার ছাদ থেকে পড়লে মানুষ মারা যায় না? এখন আমি বলছি, একদিন না খেলে আমিও মরব না। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে নিয়ে কেন এত ভাবো? এবার কি উত্তর দেব? আমি বললাম, আমার খিদে পেয়েছে। আরিয়ান আমার কথায় মুচকি হেসে বলে, তোমার খিদে পেয়েছে? ভালো কথা, তাহলে যাও খেয়ে আসো। আমি বললাম,
তুমি না খেলে আমিও খাবো না। আরিয়ান বলে, দরদ হচ্ছে আমার জন্য? সরি, আমার সাথে তোমার কোনো ভাগ নেই। খিদে পেলে খেয়ে আসতে পারো, আমাকে ডিস্টার্ব করো না। এই বলে আরিয়ান শুয়ে পড়ল। বুঝলাম ও এখনও আমার উপর রেগে আছে, তাই আর কিছু বললাম না। আমিও না খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই। আরিয়ানের কথার অর্থ আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এই বিয়ে যে হবার নয়। দুই ফ্যামিলি আমাদের দুজনকে নিয়ে অনেক খুশি। সবাই জানে আমাদের মাঝে ভালো সম্পর্ক। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো আগলে রাখে। তাদের বিশ্বাস কি করে ভাঙব? আলাদা হওয়া মানে সবকিছু প্রকাশে আসা। এটা কি উচিত হবে? যে ঘটনা আমার আর আরিয়ানের মাঝে সীমাবদ্ধ, সেটা যখন সবাই জানতে পারবে, তখন কি হবে? আমার বড় ভাই আরিয়ানকে ছাড়বে না। কেন যে রাগের মাথায় থাপ্পড় মারতে গেলাম জানি না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আরিয়ান নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। আরিয়ান অফিসে চলে গেছে। নাস্তা খেয়েছে কিনা কে জানে। ভাবলাম শাশুড়ি মাকে জিজ্ঞেস করব আরিয়ান নাস্তা খেয়েছে কিনা। আবার ভাবলাম জিজ্ঞেস করাটা কি উচিত হবে? উনি আবার কি ভাববে কে জানে। তাই হারু কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, না মামুনি, ছোট বাবা তো নাস্তা না খেয়ে অফিসে চলে গেছে। শুনে খুব খারাপ লাগলো। আমার জন্য লোকটা 2 দিন ধরে না খেয়ে আছে। শত হলেও সে আমার স্বামী, তাই আমিও খেলাম না। সারা দিন না খেয়ে কাটিয়ে দিলাম। রাত 8টার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। বাড়িতে প্রবেশ করতে হারু কাকার সাথে দেখা। আরিয়ান জিজ্ঞেস করে, হারু কাকা, তানিশা খেয়েছে? হারু কাকা বলে, না ছোট বাবা, মামুনি তো আজ 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না। কি হয়েছে বাবা? আরিয়ান বলে, কিছু না, আমি দেখছি, তুমি যাও শুয়ে পড়ো। এই বলে আরিয়ান রুমে চলে আসে। দেখে আমি শুয়ে আছি। আরিয়ানকে দেখে আমি উঠে বসি। দুজনেই চোখাচোখি। আরিয়ান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আমি ওর জন্য নাইট ড্রেস বের করে রাখলাম। ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরে নেয়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, তুমি খেয়েছো? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। আরিয়ান বলে, বাহ, 2 দিন ধরে না খেয়ে থেকে মিথ্যা বলা হচ্ছে, কি সুন্দর। তা কেন না খেয়ে আছো জানতে পারি? আমি বললাম, তুমিও তো না খেয়ে আছো, আমার উপর রাগ করে। দেখো, আমি তোমার সাথে রাগ অভিমান যাই করি না কেন, আমি কিন্তু নিয়মিত খাবার খেয়েছি। কিন্তু তুমি আমার সাথে রাগ করে খাবার খাচ্ছ না, তাহলে আমি কি করে খাই? আরিয়ান বলে, তাই বুঝি, আমি না খেলে তুমি খাবে না? আমি বললাম, না, খাবো না। আরিয়ান বলে, আমি না খেলে তুমিও খাবে না, তার মানে আমি যদি তোমাকে আদর করি তাহলে তুমি আমাকে করবে কি, তাই তো? আমি বললাম, এটা আবার কেমন কথা? এখানে খাবারের কথা হচ্ছে, অন্য কিছুর কথা হচ্ছে না। আরিয়ান বলে, তুমিও তো বললে আমি না খেলে তুমি খাবে না, আমি খেলে তুমিও খাবে। তাহলে শুধু খাবারের বেলায় কেন, অন্য কিছুর বেলায় না কেন? এবার যাও, খেয়ে আসো। আমি বললাম তো খাবো না, তুমি খেলে আমিও খাবো, তা না হলে থাক। আরিয়ান বলে, আচ্ছা, জ্বালায় পড়লাম তো, কি ছোট বাচ্চার মতো করছো, তুমি না খেলে আমিও খাবো না। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে, ঠিক আছে, খাবার গরম করো, একসাথে খাবো, তবে শর্ত একটা, 1 প্লেটে দুজনে খাবো। আমি মাথা নেড়ে খাবার গরম করতে চলে গেলাম, কারণ এছাড়া আর কোনো উপায় নেই, তা না হলে ও খাবে না। এভাবে কি ভালোবাসা শুরু হয় জানি না বাবা, আমার তো সব গুলিয়ে যাচ্ছে, আর ভাবতে পারছি না। আমি খাবার গরম করে রুমে নিয়ে আসি। তারপর দুজন সামনাসামনি বসে খেতে শুরু করি। আরিয়ান প্রথমে আমাকে খাইয়ে দেয়। আমি আপত্তি জানাই, কিন্তু আমার কথা কোথায় চলে। খাবার শেষ করার পর এখন ঘুমানোর পালা। আজ আরিয়ান সোফায় নয়, খাটে ঘুমাবে বলে বসে আছে। আমি দাঁড়িয়ে আছি। আরিয়ান বলে, রাত হয়েছে, ঘুমাতে আসো। আমি বললাম, তুমি কি খাটে ঘুমাবে? আরিয়ান বলে, হ্যাঁ, কেন, আমি কি এখানে ঘুমাতে পারি না? আমি বললাম, কেন নয়, তুমি এখানে ঘুমাও, আমি না হয় সোফায় ঘুমাই। এই বলে আমি সোফায় ঘুমাতে চলে যাই। আরিয়ান বলে, কেন, এখানে ঘুমালে কি হয়? আমি বললাম, না, আমি এখানে ঠিক আছি। আরিয়ান বলে, আমি কখন বললাম তুমি ঠিক নেই? আমাকে থাপ্পড় মেরে তো দিব্যি আছো। আমি বললাম, এক কথা কেন বারবার বলছো? আমি মাফ চেয়েছি। কিন্তু আরিয়ান বলে, আমিও চেয়েছিলাম, কই, তখন তো তুমি আমাকে মাফ করনি। আরও বারবার আমাকে মনে করাতে ভাবো আমার কেমন লাগতো।
ওর কথায় আমি মাথা নিচু করে বসে আছি। আরিয়ান উঠে এসে আমার হাত ধরে মেঝেতে বসে পড়ে, আমার চোখে চোখ রেখে বলে, জীবনে চলার পথে একজন সঙ্গী অবশ্যই দরকার, যার সাথে তুমি তোমার মনের কথা শেয়ার করবে, যার সাথে থাকলে তুমি নিজেকে নিরাপদ মনে করবে, যার ভালোবাসা তোমার প্রতিদিন সুখময় হবে। তানিশা, এভাবে জিদ ধরে বসে থেকে কোনো লাভ নেই। সব কিছু ভুলে নতুন করে শুরু করো। আমি অজান্তে তোমার সাথে অন্যায় করেছি। আমি জানি তুমি আমাকে মাফ করতে পারছো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছ জোর করে ভালোবাসা হয় না। আমি জোর করব না তোমাকে। তুমি চাইলে এই সম্পর্ক এখানে শেষ করতে পারো, আমি বাধা দেব না। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো, আমি চলে গেলে থাকতে পারবে? হঠাৎ মুখ দিয়ে একথা বেরিয়ে আসে। সে আমার, তার মানে কি ওর প্রতি দুর্বলতা কাজ করছে আমার? আরিয়ান বলে, জানি না, তবে অনেক কষ্ট হবে আমার তোমাকে ছাড়া থাকতে। আর কথা নয়, চলো ঘুমাবে, কথা দিচ্ছি তোমাকে কিচ্ছু করব না। এই বলে আমার হাত ধরে নিয়ে এসে শুইয়ে দেয়, মাঝে বালিশ দিয়ে দেয়। সত্যিই মানুষটা যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ কিন্তু না, এটা আমি বুঝতে পারছি। আরিয়ানের প্রতি আমার দুর্বলতা আছে, তা না হলে ও যখন সম্পর্ক শেষ করতে বলছে তখন কেন আমার এত খারাপ লাগলো? কেন ও না খেয়ে থাকলে আমার কষ্ট হয়? কেন আমি ওর জন্য 2 দিন না খেয়েছিলাম? কেন ওকে থাপ্পড় মেরে নিজে ব্যথা অনুভব করছি? তাহলে কি আমি ওকে ভালোবাসি? আমি আরিয়ানকে নিয়ে ভেবে যাচ্ছি, আর আরিয়ান গভীর ঘুমে তলিয়ে গেছে। জানি না কি মনে করে আমি ওর মাথায় হাত রাখি। আরিয়ান ঘুমের ভান ধরেছিল আমি জানি না। আমি মাথায় হাত রাখতেই চোখ খুলে মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। একসময় দুজন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই ঘড়িতে দেখি সকাল 7:30 বাজে। আরিয়ান তখনও ঘুমাচ্ছে। আমি ওর দিকে অপরক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ কেন জানি সব কিছু অন্যরকম লাগছে, মনটাও ফ্রেশ মনে হচ্ছে। এটা কি ভালোবাসার লক্ষণ? ওর দিকে তাকিয়ে থেকে এটা সেটা ভেবে যাচ্ছি। হঠাৎ আরিয়ানের ঘুম ভেঙে যায়। আমি দ্রুত সরতে গিয়েও ধরা পড়ে যাই। ঘুমন্ত অবস্থায় আরিয়ান আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে ওর কিছুক্ষণ সময় লাগলো। আরিয়ান বলে, মুখের ওপর ঝুঁকি কি দেখছিলে? আমি বললাম, কই কিছু না, আমি কেন শুধু শুধু তোমাকে দেখতে যাব? আরিয়ান ঘুম জড়ানো সুরে বলে, মিথ্যে বলছো কেন? আমি তো স্পষ্টভাবে দেখলাম তুমি আমাকে দেখছিলে। বলো কি দেখছিলে? আমি কথা ঘোরানোর জন্য বললাম, তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। এই বলে উঠতে যাব, তখনই আরিয়ান আমার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? আমি বললাম, নাস্তা রেডি করতে। আরিয়ান আমার হাতের দিকে লক্ষ্য করে আমার হাত ছেড়ে দিয়ে বলে, সরি, তোমার হাত ধরে ফেললাম। এই বলে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে পিছন ফিরে আমাকে দেখল একবার। আমার হাত ছেড়ে দেওয়াতে যে আমি ক্ষুণ্ণ হয়েছি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমার মুখে। আরিয়ান বুঝতে পেরে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আমি চলে গেলাম নিচে। সবাই একসাথে বসে নাস্তা করলাম। তারপর আরিয়ান বিদায় জানিয়ে অফিসে চলে যায়। আরিয়ান অফিসে চলে যেতেই ওকে নিয়ে ভাবনায় বসলাম। আমি থাপ্পড় মারার পর থেকে কেমন যেন মায়া কাজ করছে ওর ওপর। তাহলে কি ওকে আমি, না, এটা কি করে সম্ভব? এত সহজে অতীত ভুলে যাব? সেই ঝড় বৃষ্টির রাত, যে রাতে আরিয়ান আমাকে নিজের মতো করে ভোগ করেছিল, আমাকে মেরেছিল, ভুলিনি আমি সেই রাত। এভাবে সারা দিন এটা সেটা ভেবে কাটিয়ে দিলাম। রাত 8টার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে 10টা বেজে যায়, কারণ অফিস থেকে আসা মাত্রই মা বাবার সাথে আগে দেখা করে। সারা দিনের অফিসের কাজের হিসেব বাবাকে দেয়। এটা প্রতিদিনের রুটিন। বাবা মায়ের অভ্যাস, ওনারা রাত 8টার আগে ডিনার করে ফেলে, তাই আমি আর আরিয়ান একসাথে ডিনার করি। 10টার সময় ডিনার করে দুজনেই ঘুমাতে রুমে এলাম। আরিয়ান ঠিক আগের দিন রাতের মতো মাঝখানে বালিশ দিয়ে রেখেছে। আমাকে বলে, কাল রাতে ঘুমাতে কোনো অসুবিধে হয়নি তো তোমার? আমি বললাম, না, কোনো সমস্যা হয়নি। আরিয়ান বলে, বেশ, রাত অনেক হয়েছে, এসো ঘুমাবে। আমিও চুপচাপ গিয়ে পাশে শুয়ে পড়লাম। আজ আরিয়ান অন্যদিকে ফিরে নয়, আমার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। আমি বললাম, অমন করে কি দেখছো? আরিয়ান বলে, তোমাকে। আমি বললাম, মনে হচ্ছে আজ প্রথম দেখছো? আরিয়ান বলে, ভালোবাসার মানুষটা এমনই হয়, যত দেখি ততই দেখতে মন চায়। আমি বললাম, তাই বুঝি? আমি তো তোমাকে থাপ্পড় মেরেছি, তারপরেও কি তুমি আমাকে ভালোবাসো? আরিয়ান বলে, আমি তো আর তোমার মতো পাথরের তৈরি না, একটা থাপ্পড়ের জন্য গো ধরে বসে থাকবো। আর যাকে ভালোবাসা যায় তার শত অন্যায়ও ক্ষমা করা যায়, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, তাই ক্ষমাও করতে পারছো না। আমি বললাম, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরিয়ান বলে, না, দেইনি। আমি বললাম, এই যে এখন বললে ক্ষমা করা যায়। আরিয়ান বলে, করা যায়, বলেছি ক্ষমা করে দিয়েছি এটা তো বলিনি।
অজান্তে অন্যায় করেও ক্ষমা পাইনি, আর তুমি জেনে শুনে অন্যায় করেছ, তাহলে ক্ষমা কি করে করি বলো তো? তবে আমি চাই না এসব ব্যাপারে মা বাবা জানুক। জানতে পারলে মা বাবা খুব কষ্ট পাবে। আমি বললাম, সরি, আসলে আমার উচিত হয়নি তোমাকে থাপ্পড় মারা। আবারও ক্ষমা চাইছি, আর প্রমিস করছি কখনো এমন করব না। আরিয়ান বলে, সরি, পারলাম না তোমাকে ক্ষমা করতে। তুমি আমার স্ত্রী বলে রক্ষে পেলে। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আমি জানি না তার সাথে আমি কি করতাম। রাত অনেক হয়েছে, আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে আমার হাত ধরে নিয়ে এসে শুইয়ে দেয়, মাঝে বালিশ দিয়ে দেয়। সত্যি মানুষটা যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ কিন্তু না, এটা আমি বুঝতে পারছি। আরিয়ানের প্রতি আমার দুর্বলতা আছে, তা না হলে ও যখন সম্পর্ক শেষ করতে বলছে তখন কেন আমার এত খারাপ লাগলো? কেন ও না খেয়ে থাকলে আমার কষ্ট হয়? কেন আমি ওর জন্য 2 দিন না খেয়েছিলাম? কেন ওকে থাপ্পড় মেরে নিজে ব্যথা অনুভব করছি? তাহলে কি আমি ওকে ভালোবাসি? আমি আরিয়ানকে নিয়ে ভেবে যাচ্ছি, আর আরিয়ান গভীর ঘুমে তলিয়ে গেছে। জানি না কি মনে করে আমি ওর মাথায় হাত রাখি। আরিয়ান ঘুমের ভান ধরেছিল আমি জানি না। আমি মাথায় হাত রাখতেই চোখ খুলে মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। একসময় দুজন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আরিয়ান বালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে, তারপর আমাকে চুমু করতে থাকে, সারা শরীরে হাত বুলাতে থাকে। বুকে চাপ সৃষ্টি অনুভব করতেই আমি জেগে উঠি। আরিয়ানকে আমার উপর আবিষ্কার করে আমি বললাম, কি করছো তুমি? আমার কথা শুনে আরিয়ান বলে, সরি, আসলে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, তাই এমনটা করে বসেছি, তার জন্য ক্ষমা চাইছি। এই বলে আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না, কারণ থাপ্পড় মেরে অন্যায় করে বসে আছি, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আরিয়ান আমার দিকে ফিরে ঘুমাচ্ছে। ওকে দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল। মন চাইছে জিজ্ঞেস করি কেন এমন করলো, কিন্তু চারিদিক থেকে আমার হাত পা বাঁধা। আজ আরিয়ানের অফিস ছুটি, তাই আর ডাকলাম না। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। 10টার দিকে আরিয়ান উঠলে একসাথে নাস্তা করলাম দুজন। কিন্তু কাল রাতের ব্যাপারটা নিয়ে আরিয়ান খুব লজ্জিত। খেতে খেতে আরিয়ান আমাকে বলে, প্লিজ তুমি কিছু মনে করো না, কালকে রাতের ব্যাপারটা নিয়ে আসলে তোমাকে এত কাছে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারিনি। কথা দিচ্ছি আজ থেকে আমি সোফায় ঘুমাবো। আমি কিছু বললাম না, চুপচাপ নাস্তা করে উঠলাম। আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসেছিল, সাথে আরিয়ান গিয়ে বসে। আমার শাশুড়ি বলল, বৌমা, এই বাড়িতে এসেছে পর্যন্ত বাড়িটা মাতিয়ে রেখেছে, খুব হাসি খুশি থাকে সবসময়। তোর বাবা আর আমার খুব খেয়াল রাখে, যেমনটা চেয়েছিলাম তেমনটা আল্লাহ মিলিয়ে দিয়েছে। আর তোকে বলি হারি, এই বাড়িতে এসেছে পর্যন্ত মেয়েটাকে একটু ঘুরতে নিয়ে গেলি না। মায়ের মুখে আমার প্রশংসা শুনে নিজের প্রতি গর্ব হচ্ছে আরিয়ানের। আরিয়ান বলে, মা, বিয়ের পরের দিন ভুলবশত ছাদ থেকে পড়ে 3 মাস অসুস্থ ছিলাম, তুমি দেখেছ? সুস্থ হয়ে 2 সপ্তাহ হলো অফিসে যাচ্ছি। অফিসে এখন প্রচুর কাজ, এগুলো কমপ্লিট করতে করতে কম করে হলেও 1 মাস লেগে যাবে। সময়টা কোথায় তানিশাকে বাইরে নিয়ে যাওয়ার? আমাদের মাঝে কি চলছে সেটা তো আর মাকে বলতে পারছে না। শাশুড়িমা বলে, বিয়ের পরে সবাই হানিমুনে যায় বউকে নিয়ে। বুঝতে পারলাম তুই নিয়ে যেতে পারছিস না, সপ্তাহে 1 দিন ছুটি, এই দিনটাও কি বৌমাকে নিয়ে একটু বাহিরে ঘুরতে পারিস না? আরিয়ান বলে, ঠিক আছে, আজ তোমার বৌমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাব। এবার খুশি তো? শাশুড়িমা বলল, যাবি যখন 2-1 দিনের জন্য যা, ঘোরার সাথে সাথে হানিমুনও হয়ে যাবে। তুই এখনই অফিসে ফোন করে ম্যানেজারকে সব বুঝিয়ে দে। আরিয়ান জানে মাকে বুঝিয়ে লাভ হবে না, যেটা বলছে না শুনলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করবে, তাই মায়ের কথা মতো রাজি হয়ে গেল। অফিসে ফোন করে ম্যানেজারকে সব বুঝিয়ে দিল, সাথে 4 দিন আসবে না সেটাও বলল। এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি তো রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছি। আমার শাশুড়িমা হারুকে ডেকে বলে, হারু ভাই, তুমি গিয়ে রান্না করো, বৌমাকে পাঠিয়ে দাও। হারু কাকা এসে আমাকে বলতেই আমি হাত ধুয়ে শাশুড়িমার কাছে এসে দাঁড়ালাম। শাশুড়িমা আমাকে বলল, বৌমা, ব্যাগ প্যাকিং করে নাও, বিকেলে তুমি আর আরিয়ান হানিমুনে যাচ্ছ। কথাটা শুনে রীতিমতো আমি অবাকই হলাম, তার সাথে লজ্জাও পেলাম। বলে, কি মা, হানিমুন, তাও আবার আরিয়ানের সাথে? সত্যি ভাবার বিষয়, কিন্তু শাশুড়ি মায়ের মুখের উপর কথা বলতে পারছি না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে শাশুড়িমা বলল, কি হলো বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি বললাম, মা, আপনারাও চলুন না। শাশুড়িমা হেসে বলে, পাগলি মেয়ের কথা শোনো, হানিমুনে স্বামী স্ত্রীরে যায়, সেখানে আমরা বুড়াবুড়ি যেয়ে কি করব? আগে তোরা ঘুরে আয়, তারপর সময় করে আমরা সবাই ঘুরতে যাব। এখন যাও, ব্যাগ প্যাকিং করে নাও। আমি আর কথা বাড়ালাম না, ওপরে চলে এলাম।
যার সাথে এখনো ভালো করে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি তার সাথে কিনা হানিমুনে যাব। আর আরিয়ান মায়ের কথায় সেও রাজি হয়ে গেল। এসব ভাবছি এমন সময় আরিয়ান রুমে প্রবেশ করে। আমি বসে আছি দেখে আরিয়ান বলে, কি হলো, বসে আছো কেন? যাওয়ার জন্য সবকিছু রেডি করো। আমি বললাম, মাকে না করলে হতো না? আরিয়ান বলে, মা তো আর জানে না আমাদের ভেতর কি চলছে। আমি চাই না ওনারা আমাদেরকে নিয়ে টেনশনে থাকুক, তাই বলছি রেডি হয়ে নাও, বিকেল 5টার দিকে বেরোবো। আমি বললাম, আমরা কোথায় যাব? আরিয়ান বলে, তুমি বলো কোথায় যেতে চাও, যেখানে বলবে সেখানে নিয়ে যাব। আমি বললাম, সামুদ্রিক শহর গেলে কেমন হয়? আরিয়ান বলে, মন্দ না, ঠিক আছে, আমরা সামুদ্রিক শহর যাব। সেই অনুযায়ী সবকিছু প্যাকিং করে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আমরা সামুদ্রিক শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাজধানী শহর থেকে